দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই যে দুইটি ঘটনা গত কয়েকদিনে ঘটে গেল। তার মধ্যে একটি কুষ্টিয়ায়, অন্যটি ঢাকায় শাহবাগে, যেখানে একদিকে একদল মানুষকে লাঞ্ছিত করা হলো, আরেক জায়গায় একজন পীরকে হত্যা করা হলো একটা দঙ্গল তৈরি করে। কেন এগুলো ঘটছে? যখন সরকারের তরফ থেকে মব ভায়োলেন্স বন্ধ করার কথা বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন, তারপরে ওই ধরনের ঘটনা কেন ঘটছে সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন নীলুফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি। আছেন হাসান তারিক চৌধুরী অ্যাডভোকেট, তিনি সম্পাদক বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদ। এবং আছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব চৌধুরী আপনার কাছে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা কথা বলা হতো যে সেই সময়ে যেহেতু এটি রাজনৈতিক সরকার নয়, তাদের সারা দেশব্যাপী কোনো ধরনের রাজনৈতিক সংগঠন নেই, এই কারণে এই ধরনের দঙ্গলবাজির ঘটনা তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। এই সময় এসেও এই ধরনের ঘটনা কেন দেখতে হচ্ছে তাহলে? ধন্যবাদ মঞ্জুর, এবং ধন্যবাদ আমার সহ-আলোচকদেরকে। এটা তো একটা হতাশার কথা। মানুষের মধ্যে আশা ছিল যে একটা রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে যেই সরকার আসবে, তারা অন্ততপক্ষে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা একটা উদ্যোগী ভূমিকা পালন করবে। যে ঘটনাটি কুষ্টিয়ায় ঘটল, এটা প্রমাণ করে যে এই দেশে আমাদের সংবিধান আমাদেরকে মত প্রকাশের, চিন্তার যে স্বাধীনতা যেটি দিয়েছে সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং এটা মোটা দাগে বলা যায় যে এইটা ক্ষমতাসীন দলের একটা বড় ধরনের ব্যর্থতা এই কারণে যে এই ঘটনা সারা দুনিয়ায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এবং এখানকার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে কি বার্তা দেবে। নিঃসন্দেহে এই ঘটনাটি সারা দুনিয়ায় বাংলাদেশের সভ্যতা ভব্যতা সম্পর্কে খুব একটা ভালো বার্তা দেবে না। আমরা যারা আইনের ছাত্র এবং আমরা যারা আইনের শাসনে বিশ্বাসী, আমরা মনে করি বাংলাদেশে যে কোনো বেআইনি ঘটনাকে আইনের আওতায় নিয়ে আসার আইনি ব্যবস্থা এবং আইনি প্রতিকার রয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? গণমাধ্যমে খবর বেরিয়েছে যে 7টি ফেসবুক আইডি থেকে, যার মধ্যে 4টি হলো ব্যক্তিগত আইডি এবং 3টি হলো ফেসবুক পেজ, এই পেজ থেকে প্ল্যান করে একটা উত্তেজনামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং সকালবেলায় সম্মিলিত সিদ্ধান্ত হয়, এবং সিদ্ধান্ত নিয়ে একটা কমন ইন্টেনশন নিয়ে, যেটাকে আমরা দণ্ডবিধিতে সেকশন 34-এ সাধারণ অভিপ্রায় বলে থাকি, সেই সাধারণ অভিপ্রায় তৈরি করে একটা আনলফুল অ্যাসেম্বলি করে গিয়ে প্ল্যান করে সে এই মার্ডারটা করা হলো। এবং রাষ্ট্র কার্যত এই ঘটনায় নির্বিকার থেকেছে। এটি নিঃসন্দেহে আমাদের দেশের বিদ্যমান পার্লামেন্ট, আমাদের প্রচলিত আইনি কাঠামোর প্রতি একটা বিরাট বৃদ্ধাঙ্গুলি আমি মনে করি এই সমস্ত মবের পক্ষ থেকে দেয়া হয়েছে, এবং এর জবাব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এবং সরকারকে দিতে হবে। এবং এই ঘটনা ঘটার মধ্য দিয়ে এটি প্রমাণ হয় যে সোসাইটিতে যে ধরনের লিগ্যাল ব্যালেন্স তৈরি করার কথা, সেই ব্যালেন্স, সেই প্রোটেকশন এবং সেই প্রোটেকশন মেকানিজম এই গভর্নমেন্ট করতে পারেনি। এবং এটি তাদের বিরুদ্ধে অঙ্গুলি তোলা হলে তারা হয়তো বলবেন যে আমাদের বয়স কম, এই সরকারের বয়স কম, একটা শিশু সরকার ইত্যাদি হয়তো তারা বলবেন। কিন্তু যে প্রাণটি চলে গেল, সে প্রাণটিকে হয়তো সে কোনোদিনই আর ফেরত আনা যাবে না। এবং যেই নেতিবাচক ভাবমূর্তি সারা দুনিয়ায় বাংলাদেশের হলো, সেটিকেও পুনরুদ্ধার করা খুব কঠিন হবে। স্যার তুষার, আপনার কাছে পর্যায়ে সেই এনসিপির তরফ থেকে আপনারা বিবৃতি দিয়েছেন। এই যে ব্যাপারটা দীর্ঘদিন ধরে ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বিশেষত এর আগেও ঘটেছে, এই সময়ে এসে এটার পেছনে কি কোনো রাজনীতি দেখেন আপনি, নাকি এটা যেভাবে সরকারের তরফ থেকে অনেক সময় বলা হয় যে বিচ্ছিন্ন ঘটনা, কিছু মানুষ আসলে বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো করছেন? জি, আপনাকে ধন্যবাদ। এটা মোটেও বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনাটা মানে একরকম, কিন্তু এই ধরনের ঘটনা তো বাংলাদেশে নতুন না। আওয়ামী লীগ আমলেও আমরা ঠিক পীরের উপর হামলা না হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে হামলাগুলো আমরা দেখতাম, একই প্যাটার্ন, মানে একটা গুজব সৃষ্টি করা, তারপর সংঘবদ্ধ হওয়া এবং পুলিশের সক্রিয় নিষ্ক্রিয়তা, গোয়েন্দা বাহিনীর পুরোপুরি ব্যর্থতা, যা যা ঘটে তার সবটাই এই ঘটনার মধ্যে আছে। প্রথম আলো এটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে। সেখানে আমরা দেখতে পেলাম যে আগের রাত থেকে
কয়েকটা ফেক আইডি থেকে, যেটা উনি বললেন যে আগের কয়েকটা ফেক আইডি থেকে, 7টার মতো ফেক আইডি থেকে এই গুজব ছড়ানো হচ্ছিল। এবং ইন্টারেস্টিংলি রাতের বেলাতেই পুলিশের নজরে এসেছে ঘটনাটা, অর্থাৎ এই যে গুজবগুলো। এবং সকালবেলা পুলিশ স্থানীয়দের বিভিন্ন জনের সাথে কথাও বলেছে এবং কয়েক দফা তারা টহলও দিয়েছে সকাল থেকে। ঘটনাটা কিন্তু দুপুর 2:30টার দিকে। তার মানে হচ্ছে এটা একরকম বলা যাবে যে পুলিশের উপস্থিতিতেই ঘটনাটা ঘটেছে। আপনি সকাল থেকে টহল দিলেন, আপনি বুঝতেই পারছেন নিশ্চয়ই যে পরিস্থিতি একটু ঘোলাটে, এবং আপনার যা রেগুলার ফোর্স, যেটা পরবর্তীতে আমরা পুলিশের কাছে শুনলাম যে আসলে আমরা এটা এমনভাবে অতর্কিতে তারা এসছে যে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি নাই। তো এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আগে থেকে অ্যালার্ট হতে হবে। এবং পরবর্তীতে এখন যখন ঘটনা ঘটে গেছে, একজন পীর নিহত হয়েছেন, তারপরে আমরা সেখানে বিজিবি মোতায়েন দেখতে পেয়েছি। তো এটা আগেই আপনার খুলনা রেঞ্জের ডিআইজির সাথে কথা বলা উচিত ছিল যে আমাদের এখানে এক্সট্রা ফোর্স দরকার, তাহলে প্রোটেকশনটা দিলে এটা কিন্তু নিউট্রালাইজ করা যেত। কিন্তু এই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এবং যে ফেসবুকের যে আইডিগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু শনাক্ত করেছে, কিন্তু কাউকে অ্যারেস্ট করেছে এরকম কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। গ্রেফতারের খবর নেই। কিন্তু কোন কোন আইডিগুলো থেকে আপনার এই ফেক আইডি হলেও এটা কারা চালাচ্ছে এটা তো আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু না, কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই এখনো পর্যন্ত। তো এটা আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের আমলে ওই একটা লাশকে তুলে এনে আপনার পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানেও রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা ছিল এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের নামও তখন এসেছিল এবং সেটা তখন যথেষ্ট আলোচিত ঘটনা ছিল। আমরা তখন এটা স্টেটমেন্ট দিয়ে বলেছিলাম যে এটা সুস্পষ্টভাবে আপনাদের সমাজে বিভিন্ন মতের মানুষ থাকবে এবং তাদের মধ্যে কিছু কট্টরপন্থীও থাকবে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু এখানে আমরা সেটার একেবারে দিবালক দিনের বেলা এরকম প্রায় ঘোষণা দিয়ে ঘটনাটা ঘটেছে, সেটা আমরা দেখেছি যে এখানে পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং এটার দায় এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। তিনি পুরো জাতিকে সংবিধান পড়াচ্ছেন, তিনি সংসদে খুব দম্ভের সাথে বলছেন যে এখন মাস্টারি করতে হচ্ছে। তো আমরা তাকে উপাধি দিয়েছি যে স্যার সালাউদ্দিন আহমেদ, তিনি এখন দেশের সংবিধান পড়াচ্ছেন আমাদেরকে, কিন্তু তার যে মন্ত্রণালয়, তিনি একদম প্রায় সব্যসাচীর মতো আচরণ করছেন। ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ে প্রশ্নের উত্তর দেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ে প্রশ্নের উত্তর দেন, সমস্ত কিছু উত্তর তিনি দেন, কিন্তু তার নিজের মন্ত্রণালয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। গত 3 মাসে, যার মধ্যে এই সরকারের 2 মাস পড়বে, যে 2 মাস ধরে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির অন্তর্কন্দলে 36 জন নিহত হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার ঘটনার ঘটেছে প্রায় 6 শতাধিক, যার 94 ভাগের সাথে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা জড়িত। এবং এগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তিনি কিন্তু একেবারেই কোনো ধরনের সাফল্য দেখাতে পারেন নাই। আমরা আগের আমলের স্বরাষ্ট্র উপদেষ্টাকে যতটুকু নাজুক দেখেছি, এই ক্ষেত্রে তাকে আরও নাজুক দেখা যাচ্ছে। বাট উনার যে ব্যক্তিত্ব কিংবা ওনার যে একটা আয়রনম্যানশিপ, যে একটা উপস্থিতি, এটা দিয়ে কিন্তু তিনি এই ব্যর্থতাকে ঢাকতে পারবেন না। ওনার বক্তব্য কিংবা যেটা যতটা বোল্ড, যতটা কনফিডেন্ট, পরিস্থিতি কিন্তু তার চেয়ে বেশি খারাপ। এবং আপনি শাহবাগের ঘটনাও বললেন, মব এটা প্রতিনিয়ত হচ্ছে, সারা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু এখানে কোনো কার্যকর পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না এবং জনগণ বা নাগরিককে নিরাপত্তা দিতে সরকার এখানে সুস্পষ্টভাবে ব্যর্থ। তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো যে আপনি আপনার মন্ত্রণালয়টা সবার আগে ওভারসি করেন। আপনার মন্ত্রণালয়, আপনার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোকে বিরোধী মতের পেছনে না লাগিয়ে দিয়ে আপনার উচিত হচ্ছে এই ঘটনাগুলো আগাম আঁচ করতে পারা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারা। সেটা নিতে কিন্তু সরকার পুরোপুরি ব্যর্থ। নীলুফার চৌধুরী, আপনার কাছে আসি। এই যে পরিস্থিতি, যেখানে আগের রাত থেকে জানা যাচ্ছে যে এখানে একটা আশঙ্কা রয়েছে, সকালেও পুলিশ সেটা জানে, তারপরেও কি এই যুক্তি ধোপে টেকে যেতে হঠাৎ করে অনেক মানুষ চলে এসেছে, আমরা সেটা সামাল দিয়ে উঠতে পারিনি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এই কালচারটা তো একটা ধারাবাহিকভাবে চলছে অনেক দিন যাবৎ। আওয়ামী লীগের সময় এক ধরনের চলেছে। আমরা আশা করেছিলাম যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, যার কোনো দল নাই, তার সময় হয়তো বা আইনের অনুশাসনটা বলবৎ থাকবে। সেই সময়টাও বলবৎ থাকা দূরের কথা, আর অনেক বেশি আপনার ক্রনোলজিক্যালি এই ঘটনাগুলো ঘটেছে। সেই ঘটনা আমি একদিনে জিরোতে আসবে এটা আমি আশা করি না। আপনি যদি ওই সময়ের 18 মাস সময়টা হিসাব করেন, আমি তার মানে এই সরকারকে কোনো ধন্যবাদও দিতে চাই না, কিন্তু ওই সময়টাকে যদি আপনি আশা করেন, দেখেন, তারপরে জিনিসটা ভীষণভাবে জঘন্যতর হয়েছে, আমি সেটাও স্বীকার করছি। কিন্তু তুলনামূলক যে বেশি, যেটা তুষার বললেন, সেটা বেশি না। আর এই সরকার 2 মাসও হয় নাই এখনো। একটা নতুন সরকার, তার বুঝে উঠতেও, এবং একদিনে রাতারাতি যেমন দেশটা ফেরেস্তা হয়ে যায় না, রাতারাতি তেমন দেশটা শয়তানে পরিণত হয় না। এটার জন্য অনেক লম্বা একটা ইতিহাস থাকে, একটা জার্নি থাকে। সেই জার্নিতে আপনার মিনিমাম
মিনিমাম 100 দিন তো আপনার সরকারকে একটা টাইম দিতেই হবে। আইনের অনুশাসন বলবৎ হোক, এখন অধিবেশন চলছে, সব কিছু নিয়েই ব্যস্ত। আরেকটা জিনিস, বিরোধী দল সুযোগ পেলে যেটা বলে বলছিলেন যে সব্যসাচীর মতো স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বেশি আইন এবং হ্যাঁ, সংবিধান আমি নিয়ে সেটাই ব্যস্ত। বলছিলাম। সেটা সে যদি জানে তাহলে বলবে না কেন? তার তো এটা বলার জন্য মুখস্থ করে বলতে হচ্ছে না। সে অনেক দিন যাবত এটা রপ্ত করে, সে আইনের ছাত্র, সে আইনের উপর আবার চাকরিও করেছে। এটা সে অনেক দিন যাবত এটা চলমান, এবং অনেক দিন আপনারা জানেন যে উনি দেশের বাইরে, সে গুম ছিল, সেইখানে তার অনেক বিস্তর সময় ছিল, সে পড়ালেখা করেছে, বসে থাকে নাই, সে ওইটার ইউটিলাইজ করছে। বাট তার মানে এই না যে সে তার ডিউটি থেকে একদম চরমভাবে অবহেলা করছে ডিউটিকে। কারণ আমরা ঈদে যে জায়গাটা দেখলাম ঘরমুখ মানুষদের, যেই দিন আপনার এই সরকার ক্ষমতা হস্তান্তর হয় সেই দিনই কিন্তু আপনার রোজা শুরু হয়েছে, এবং তারপরে থেকে এই যে মানুষের বাড়ি বাড়ি যে চুরি ডাকাতি ছিনতাই যে ধরনের জিনিসগুলো হতো আগে, এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় যা হয়েছে সেগুলো কিন্তু খুব কম দেখা গেছে। তো সরকার কখনো ধন্যবাদ পায় না, এটাও যেমন সত্য। সরকার চেষ্টা করেছে অনেকভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে, সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে, বিদগ্ধ মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে। কতটুকু পেরেছে সেটা বড় কথা না। সরকারের সমালোচনা বিরোধী দল করবে আমরা জানি, আমরা এটা বুঝি, এবং যত সমালোচনা করবে সরকারি দল তত ক্ষুরোধার হবে যদি মানে। আমরা মানতে চাই, আমরা চাই বিরোধী দল চুলচেরা হিসাব নিয়ে মাঠে থাকুক। সেই হিসাবটা যদি হয়, আপনার এই 2-3 মাসে এরকম মব কতগুলো হয়েছে। আমি মব, যে কোনো একটা মবেরও কিন্তু আমি যথাযোগ্য শাস্তি চাই, যথাযোগ্য। কিন্তু এইটার জন্য যে সুযোগ সময়টা, সেটা আমাদেরকে, সরকারকে, যেই থাকুক না কেন, আজকের বিরোধী দলও যদি সরকারে থাকতো এই কথাটাই বলতাম। কারণ কিন্তু এখানে ইন্টারিম তো দুটো গভর্নমেন্টের ব্যাপার, মতো এক হচ্ছে গভর্নমেন্ট, আগের রাত থেকে এটা বোঝা যাচ্ছে এই হ্যাঁ, ঘটনা ঘটবে, এই সেটা কেন জায়গাটায় ঠেকানো আপনি গেল না, একটা এবং কথা এখন পর্যন্ত বলেছেন। কোনো গ্রেফতারও নেই। আমি আপনাকে এটা বলছি যে ফ্যাসিস্ট সরকারের সময় প্রায় 10.5 লাখ 13 লাখ সরকারি কর্মচারীর মধ্যে 10.5 লাখই 15.5 বছরে নিয়োগকৃত, এবং তারা সুবিধা পাওয়া, সিরিয়াস সুবিধা পাওয়া, দ্বিগুণ 3 গুণ বেতন হওয়া, 2-3টা ইনক্রিমেন্ট পাওয়া, সেই জায়গা থেকে তারা কিন্তু ওই জায়গাটা তারা ভুলতে পারে নাই। পুলিশের সঙ্গে আপনার আন্দোলনকারীদের যে একটা বৎসা ছিল, আন্দোলনকারীর মধ্যে আমরাও ছিলাম, বিরোধী দলও ছিল, সবাই ছিল, সেই জায়গাটা পুলিশ হয়তো ভুলতে পারে নাই। কিন্তু পুলিশ কিন্তু ওই সরকারের, আগের সরকারের, তাদের কিন্তু অবস্থানটাও ভুলে নাই আমার যতটুকু ধারণা। আর চাইলেই সবাইকে তো আর চেঞ্জ করা যায় না, একটা সময় লাগে। সেই পুলিশের যে আপনার যেটা চাইলে পুলিশ পারত রাত থেকে, যেহেতু এই যে এতগুলো আপনার ফেসবুকে দিয়ে কাজ করা, অন্যায় কাজগুলো করা, পুলিশ চাইলে, পুলিশের গোয়েন্দা সংস্থার কাজ কি এইসব দেখাইতো। আর সাইবারটা একটা সিরিয়াস একটা জায়গা, এখন কিন্তু পুলিশের পক্ষ থেকেও এটা মনিটরিং হয়। তাহলে মনিটরিংয়ে কেন পুলিশ এটা করলেন না? এটা আমার মনে হয় সরকারেরও উচিত পুলিশকে জবাবদিহিতার মধ্যে আনা। এবং এই যে মৃত্যুটা, এই জীবনটা তো আর কোনোদিন আমরা ফিরে পাবো না। তা এই যে জানান দিয়ে যে এই যে অন্যায় কাজগুলো করা, এই জানান দিয়ে অন্যায় কাজগুলো কিন্তু সাধারণ অন্যায়ের চেয়ে অনেক বেশি মানে জঘন্যতর, এবং এটার বিচার যদি, প্রপার বিচার যদি না হয়, তাহলে কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁদবে। সেটার জন্য আমি মনে করি যে আপনার 100 দিন অন্তত পক্ষে এই সরকারকে, এই হানিমুন পিরিয়ড আমি বলতে চাই না, আমি বলতে চাই কাজ করার জন্য এই সময়টা এবং সুযোগটা প্রত্যেকের দেওয়া উচিত। এবং সরকারের, আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই খুবই কঠোর মানুষ, সিরিয়াস মানুষ, সে অবশ্যই এই জায়গা থেকে তার একটা, যা ঘটনা ঘটে গেছে সেটা তার ফেরত আসবে না, কিন্তু শাস্তির আওতায় আসলে ভবিষ্যতে এই ঘটনাগুলো কমে যাবে ভীষণভাবে। জি, অ্যাডভোকেট চৌধুরী, আর কতদিন সরকারকে সময় দেওয়া উচিত, এবং আর কতদিন এই প্রশাসন, এই পুলিশ আওয়ামী লীগের আমলে নিয়োগ করা সেই যুক্তিটা আসলে ব্যবহার করা যাবে? দেখুন, এই যুক্তিটা আসলে বহুবার ব্যবহার করতে করতে ভোতা হয়ে গিয়েছে। সব সরকারই এই যুক্তিটা ব্যবহার করে যখন তারা ক্ষমতায় আসে। আমাদের দেশে কি কখনো কোনো বেসরকারি পুলিশ ছিল? পুলিশের চরিত্রই সবসময় সরকারি চরিত্র ধারণ করা, এবং এই যে পুলিশ বা অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি নামের যে মেকানিজমটা, এটা একটা সরকারি মেকানিজম, এবং এদের কোনো দল নাই।
এরা সকল সরকারি সুবিধাভোগী এবং আমাদের এই বিদ্যমান সিস্টেম এভাবেই কিন্তু পুলিশকে সাজায় এবং এভাবেই পুলিশের ক্ষমতা কাঠামোটা তৈরি হয় এবং এই ক্ষমতা কাঠামোর সঙ্গে কি জড়িত? রাজনীতি জড়িত। যে জঘন্য হত্যাকাণ্ডটি হলো এটি একটি মতবাদিক হত্যাকাণ্ড। কি মতবাদ? এই দেশে কোনো বাউল থাকবে না, এই দেশে কোনো সুফি বা সুফিয়ানা সংস্কৃতি থাকবে না, এই দেশে মুক্ত চিন্তা থাকবে না, এই দেশে বিজ্ঞান মনস্কতা থাকবে না। এবং আমরা দেখেছি বারবার কবি সাহিত্যিকরা, বাউলরা আক্রান্ত হয়েছে এবং তার জন্য আধুনিক কালের যে প্রযুক্তি, সামাজিক মাধ্যমকে এখন ব্যবহার করা হচ্ছে। এই যে উগ্রবাদের দাবানল, উগ্রবাদের ঘুমন্ত আগ্নেয়গিরি সমাজে একটা বিরাট থাবা বিস্তার করছে, এটা একসময় বিএনপিকেও গ্রাস করবে। বিএনপি হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সংবিধানের আর্টিকেল 39 যে চিন্তা এবং বিবেকের স্বাধীনতার কথা বলে, সেই জায়গাটায় যখন আঘাত করা হয় তখন সংবিধানের গল্প পার্লামেন্টে বলে কোনো লাভ নাই। অপরাধ সহ্য করার জন্য কোনো সময় দেওয়ার অবকাশ এখানে নাই। যেটি সরকার দলের নেতা আমাদের আপা খুব যথার্থই বলেছেন যে একটি মব, একটি হত্যাকাণ্ড বরদাস্ত করা যায় না। যদি তাই হয় আমরা তো ব্যবস্থা দেখতে পেতাম, মিনিমাম কোনো ব্যবস্থা। এই যে উগ্রবাদী মতবাদ, যেটা ওয়াহাবি মতবাদ হতে পারে, সালাফি মতবাদ হতে পারে, এই মতবাদটা আসলে কি করে? আমরা মধ্যপ্রাচ্যে কিন্তু তার চিত্রটা দেখেছি, আমরা মিশরে দেখেছি, আমরা পৃথিবীর অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মেজরিটি রাষ্ট্রগুলোতে দেখেছি এবং আমরা ভারতে ধর্মের নামে যে হিন্দুত্ববাদ কি করছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে এই যে ধর্মাশ্রয়ী উগ্রবাদ, এই উগ্রবাদ একটি সমাজের সভ্যতার চাকাকে, আইনের শাসনকে তারা পিছিয়ে দেয় এবং তারা সবসময় মানবরচিত যে মতবাদ, মানবরচিত যে বিজ্ঞান, এটার বিরোধিতা করে এবং তার বদলে তারা চায় একটা ডিভাইন ল বা ঐশ্বরিক কোনো বিষয়। এবং এটি যে কার্যত ওয়ার্ক করে না, আজকের বিশ্ব কিন্তু তার প্রমাণ। এবং এর উদাহরণ আমরা হাজারটা দিতে পারবো, বিশেষ করে এই আমাদের এই দক্ষিণ এশিয়াতে। ফলে যে ঘটনাটি কুষ্টিয়ায় ঘটেছে, এই ঘটনার ফলে হয়তো কোনো বাউল গান গাইবে না, এর ফলে হয়তো বাংলাদেশে কেউ নাটক করতে সাহস পাবে না, এর ফলে হয়তো কেউ হাতে কোনো দিন একতারা দোতারা তুলে নেবে না, কেউ গিটার তুলে নেবে না। এই যে মেসেজ যারা দিল, তারা একটা সংঘবদ্ধ মতবাদিক রাজনৈতিক শক্তি এবং বিএনপি ওই মতবাদিক রাজনৈতিক শক্তির গহ্বরে ঢুকে গিয়েছে। তাদের চিন্তাধারায়, চেতনায় এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক ন্যারেটিভ তারা দিতে পারেনি। যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলা হয়েছিল অভ্যুত্থানের সময়, সেই অন্তর্ভুক্তির আলাপটাও কিন্তু হারিয়ে গিয়েছে। জি, স্যার তুষার, এই প্রসঙ্গে যদি আর কিছু যোগ করার থাকে করতে পারেন। এরপরে আমরা যে প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে গিয়ে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, বিশেষত যেভাবে 35,000 কোটি টাকা দেয়া হচ্ছে সেটা আসলে কাদের লাভে যাচ্ছে সেখানে আসতে চাই। সে ব্যাপারে আপনার বক্তব্যটা শুনতে চাই। না, এই ব্যাপারে পরিষ্কার যে এটা সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছু না। কারণ এই প্রশাসন, মানে সরকার নতুন হতে পারে 2 মাস, কিন্তু প্রশাসনটা তো আগের, মানে প্রায় 2 বছর হয়ে গেছে। ফলে এখানে যারা দায়িত্বের সুস্পষ্ট ব্যর্থতা আছে, এটা কোনোভাবে এড়ানো সম্ভব না। এবং এটা এভিডেন্ট, ঘটনাটাই এমন যে আর বেশি কিছু বলার দরকার হয় না। কারণ আপনি রাইটলি বলেছেন যে আগের রাত থেকে ঘটনাটা শুরু, কিন্তু এখনও পর্যন্ত ওই আইডি শনাক্ত করার পরেও কিন্তু কেউ অ্যারেস্ট হয় নাই। এখানে একটা হত্যা ঘটে গেছে স্থাপনা ভাঙচুরের পাশাপাশি। আর ব্যাংকিং নিয়ে যেটা বলেছেন, দেখেন মানে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ যেটা, এটা আমি মনে করি যে রাজনৈতিক বা ইনস্টিটিউশনাল যে সংস্কারের অধ্যাদেশগুলো গত সরকার করে গেছিল, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রোগ্রেসিভ, সবচেয়ে রেডিক্যাল এবং সবচেয়ে প্রয়োজনীয়। কারণ যে অবিশ্বাস্য রকমের লুটপাট, লুণ্ঠন আওয়ামী লীগ সরকার করে গেছে এবং 2-3টা সিন্ডিকেট, সেখান থেকে ব্যাংকিং খাতকে রক্ষা করার জন্য, অতীতের যে লুটপাট সেগুলো তদন্ত করা এবং ভবিষ্যতে যেন এগুলো না ঘটে সেগুলো ঠেকানোর জন্যই এই রেজলিউশন অ্যাক্টটা গত সরকার করে গিয়েছিল। অর্থাৎ উদ্দেশ্য ছিল ব্যাংকিং খাতের সংস্কার এবং লুটপাট ঠেকানো। সেই একই মানে সংস্কারের একটা অধ্যাদেশকে বিএনপি এমনভাবে ব্যবহার করলো যে আপনি আবার সেই পুরনো লুটেরাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফেরত নিয়ে আসছেন। ভেঙে বলবেন কিভাবে হলো সেটা? হ্যাঁ, সেটাই বলছি। দেখেন, ওই অধ্যাদেশটা প্রথমে, ব্যাংকিং রেগুলেশন অধ্যাদেশটা প্রথমে এই সরকার ল্যাপস করে দিতে চেয়েছে, মানে এটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল, সংসদে তুলবে না। গত 2 দিন আগে ওয়ার্ল্ড ব্যাংক একটা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ বিষয়ক একটা রিপোর্টে, অনেকগুলো বিষয়ের মধ্যে এই স্টেটমেন্টটা ছিল যে এই একটা আইনে পরিণত করা উচিত। এটা যখন ওয়ার্ল্ড ব্যাংক বলে ফেলেছে, তখন এই সরকার আর এটাকে মানে র্যাপস করতে পারে নাই। তখন তারা একটা ফন্দি করলো এবং একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের রেকমেন্ডেশনকে অগ্রাহ্য করে যে 18-র যে একটা অনুচ্ছেদ সেটাকে যুক্ত করলো যে আপনি পুরনো যারা শেয়ার হোল্ডার তারা আবার এখানে
ব্যাংকিং খাতে ওই ব্যাংকগুলোতে ফিরে আসতে পারবে। ওয়ারেজ এখানে ছিল যে আপনি যদি সমস্ত ক্ষতিপূরণও দেন তবু আপনি আর ফেরত আসতে পারবেন না যদি আপনি মানে সুপরিকল্পিতভাবে এই লুটপাটটা করে থাকেন, মানে শেয়ার হোল্ডিংয়ের নামে। তো এস আলম এবং ওই যে নাসা গ্রুপ, এই দুটো গ্রুপের কথা আসছে, যে 5টা ইসলামী ব্যাংককে একত্রিত করে মার্চ করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক, সেখানে 4টার আপনার মালিকানা কিন্তু মানে শেয়ার হোল্ডার কিন্তু আপনার এস আলম, আর একটা এক্সিম ব্যাংকেরটা হচ্ছে নাসা। তো এখন সরকার হচ্ছে এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য 35,000 কোটি টাকা ইতিমধ্যে এখানে বিনিয়োগ করেছে। এখন এই অনুচ্ছেদের ফলে আপনি এমন ধারা রাখলেন যে সরকার যা বিনিয়োগ করেছে তার 7.5% টাকা পরিশোধ করে আপনি আবার মালিকানা ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংক বলেছিল যে অ্যাটলিস্ট পুরো টাকাটা যদি আপনার মালিকানা তাকে ফেরত দিতেই হয় তাহলে পুরো টাকাটা ফেরত দেওয়ার পরে আপনি মালিকানাটা দেন, আগে দিয়েন না। কিন্তু জাস্ট 7.5% সরকারের বিনিয়োগের 7.5% দিলেই আপনি, অর্থাৎ সরকার যদি 100 টাকা দিয়ে থাকে আপনি 7.5 টাকা দিলেই মালিকানাটা ফেরত পাচ্ছেন। সরকার 35,000 কোটি টাকা দিয়েছে, হিসাব করে দেখা গেছে মাত্র 2600 কোটি টাকা দিলে আপনি আপনার মালিকানাটা ফেরত পাবেন। এবং কারা পাবে? এই এস আলমরা। মানে এটা এক ধরনের পুরস্কৃত করা কিন্তু তাদেরকে, যেখানে আপনার তাদেরকে শায়েস্তা করার কথা। ফলে যেটা হয়েছে যে এই মানে তারা তো, যেটা আমি দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক বাংলাদেশের একজন বড় কর্মকর্তা জাহিদ সাহেব বলেছেন যে যেখানে তাদেরকে শাস্তি দেওয়ার কথা ছিল, শাস্তি না দিয়ে উল্টো এই জিনিসটা, এই যে 7.5% তারা পরিশোধ করলেই হবে, এটা তারা অন্য কোনো জায়গা থেকে লোনও নিতে পারবে, নিয়ে তারা আবারও 10-12 বছর ইচ্ছামতো লুণ্ঠন করে তারপর আবার এখান থেকে সটকে পড়তে পারবে, আপনি কিন্তু তাদেরকে আটকাতে পারবেন না। এবং এখানে যে যুক্তিতে অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন এটা পুরোপুরি অগ্রহণযোগ্য, যে এখন এটা ছাড়া আমাদের বাস্তবতা, মানে এই বাস্তবতা ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ নাই। কিন্তু এই একটাকে মানে আমাদের কাছে যেটা সবচেয়ে আশ্চর্যজনক লাগছে যে আপনি যেভাবে এস আলমকে আবার ইন দ্য মিন টাইম আপনি বাংলাদেশ ব্যাংকে বসিয়েছেন এমন একজন গভর্নরকে যিনি আসলে এস আলমের সাথে যার মানে ব্যবসায়িক পার্টনার, শেয়ার আছে এস আলমের একটা প্রতিষ্ঠানের সাথে। আবার একই সাথে ইসলামী ব্যাংকের এমডিকে আজকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। পুরো সমস্ত ঘটনা কিন্তু কানেক্টেড এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে এস আলমকে আবারও ফিরিয়ে নিয়ে আসা। ফলে আমরা বুঝতে পারছি না যে এই সরকারের সাথে যে এস আলমের ব্যাপারে কথা ছিল যে আসলে তারা হচ্ছে শেখ হাসিনার ক্যাশিয়ার, সেই এস আলমের সাথে এই সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীদের কী সম্পর্ক। আপনার মনে থাকবে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেশে এসেই প্রথম পলিটিশিয়ান গণঅভ্যুত্থানে পড়ে যিনি একটা শোকজ খেয়েছিলেন দলের, এবং সেই শোকজ খাওয়ার কারণটা ছিল এস আলমের গাড়ি ব্যবহার করা। পরবর্তী তিনি বলেছেন আমার ভুল হয়েছে ইত্যাদি, কিন্তু আরও অন্যান্য গুঞ্জন কিন্তু আছে যে তাদের সাথে এই সম্পর্কগুলো। ফলে এই ব্যাংকিং রেজলিউশন একটা আপনার সংস্কারের উদ্দেশ্যে করা একটা অ্যাক্টকে যেভাবে আবারও লুটপাটের রাস্তা খুলে দেওয়ার জন্য, পুনর্বাসন করার জন্য এই লুটেরাদেরকে বিএনপি ব্যবহার করলো, এটা নজিরবিহীন। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা ফিরে সেই আলোচনা আরেকটু করব। দর্শক তখন আশা করি আপনাদের সাথে পাবো। দর্শক আপনারা দেখছেন ইস্পাহান মির্জাপুর চমকবাগ। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে ফিরে আসি। এই যে ব্যাংকের ব্যাপারে যে আইনটির কথা তুষার বলছিলেন, এটা নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে, কারণ এস আলমদের বিরুদ্ধে তাদের লুটপাট ব্যাংকিং খাতে, এটা নিয়ে বিএনপি নেতারাই বিভিন্ন সময়ে উচ্চকণ্ঠে কথা বলেছেন আওয়ামী লীগের সময়। এই সময় এসে তাদেরকেই আবার শুধুমাত্র 7.5% টাকা ফেরত দিয়ে মালিকানায় আবার নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করার যে সুযোগটা দেয়া হচ্ছে আইনের মাধ্যমে, সেটার ব্যাপারে আসলে বিএনপির অবস্থানটা কি পরিষ্কার করবেন? দেখেন, বিএনপির অবস্থান এটা আসলে আরেকটু ক্লিয়ার না হলে বলা যাবে না। 7.5% কাদের জন্য, তারা সবাই কি পারবে কিনা, যাদের নামে প্রবলেম ছিল, এলিগেশন ছিল, তারাও এটার সাথে পারবে কিনা, সেটা একটা ব্যাপার। এই অনেক কথা বলাতে আমার একটা কথা মনে হলো যে ইসলামী ব্যাংক নিয়ে যে কথাটা উঠলো, হ্যাঁ, আমি এস আলম নিয়ে আমরাও কথা বলেছি। আমরা যারা এই ব্যাংক দস্যু, ভূমিদস্যুর মতো, আমরা তাদের নিয়ে কথা বলেছি। কিন্তু যখন একটা প্রতিষ্ঠান যখন কর্মচারী নিয়োগ করে, যে কর্মচারী যখন 5 বছর 10 বছর চাকরি করে, তারপরে সেই প্রতিষ্ঠান আবার যদি হাতবদল হয় বা কেউ দখল হয়, পরবর্তী দখল হয়, তাতে কি সেই কর্মচারীদের দোষটা কতটুকু থাকে যারা ওইখানে নিজেদেরকে স্থিত অবস্থায় রেখে দিয়েছেন? এই যে 5,000 কর্মচারী ইন্ট্রিম সরকারের সময় যখন বিরোধী দল আজকে তারা ফেলে দিল, তাদের অপরাধটা কি ছিল? হ্যাঁ, চাকরি যখন যার আন্ডারে ছিল তারা চাকরি দিয়েছে, কিন্তু তারা তো বাংলাদেশের নাগরিক, তারা তো এই দেশেই কিছু করে খেত। এই যে রাতারাতি যে 5,000 পরিবার যে শূন্যে নেমে গেল, একটা দেউলিয়া রাষ্ট্রও কিন্তু এটা করে না, কারণ প্রত্যেকটা নাগরিকের সমান সুযোগ থাকা উচিত। ওই নাগরিকটা তো কিছু করে নাই, ওই নাগরিক তো ব্যাংক থেকে টাকা লুট করে নাই যে নাগরিকটা চাকরি নিয়েছে।
এবং তারপরে যেটা হলো তারা তাদের মতো করে আবার পর্ষদ চেঞ্জ করলো। পর্ষদ চেঞ্জ না করে তাদের উপর যদি শর্তই জুড়ে দিত, তাহলে কিন্তু আজকে আবার নতুন করে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা ছিল না। আপনি দেখেন যে এই যে তারা বলে যে আমাদের ব্যাংক দখল করেছিল, তো যখন একটা ব্যাংক প্রতিষ্ঠান, আমি এমনও নাম বলতে চাচ্ছি না, আমি এমনও লিজিং কোম্পানি দেখেছি বাংলাদেশে যে লিজিং কোম্পানির মালিক নিজে বানিয়েছে, সে ওই লিজিং কোম্পানি থেকে টাকা নেওয়ার জন্য জেল খেটেছে বা খাটছে। তো এই যে এই জায়গাগুলো, তো যেটাই বানাক না কেন, পরবর্তীতে তার যদি তার হিসাব নিকাশ যদি স্বচ্ছ না হয়, তাকে শাস্তির আওতায় আনা হোক। এটাই বাংলাদেশে যে কোনো রাষ্ট্রে এটা আমরা চাই যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যদি এই যে 7.5% সবার জন্য হয়, তাহলে আমি মনে করি যে এটা হয়তো বা সরকার আবারও চিন্তা করা উচিত। আরেকটা কথা তুষার বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেও এস আলমের সাথে ব্যবসায়িক অংশীদারিত্বের মধ্যে আছেন। আপনার বাবা যদি একজন বিচারপতি হয়, একজন ভালো অ্যাডভোকেট হয়, আপনি অ্যাডভোকেট হতে পারবেন না এমন কোনো কথা না। আপনি যে অ্যাডভোকেট হলে 5টা আওয়ামী লীগের অ্যাডভোকেটের সঙ্গে 10টা বিএনপির অ্যাডভোকেটের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না এমনও কোনো কথা না। কারোর সঙ্গে যদি কারো ব্যবসা, আমি জানি না ব্যবসা আছে কিনা, সেটার সঙ্গে কোনো ব্যবসা, বৈধ ব্যবসা করা, আমি যখন একটা দোকানদার, আমি 5 জনের কাছে জিনিস বিক্রি করব, আমি কার কাছে কে কোন দল করে ওইটা হিসাব করে কিন্তু কেউ জিনিস বেচা কিনা করে না। ইসলাম গ্রুপের ব্যবসা আপনার কাছে বৈধ মনে হয়েছে? আমার কাছে বৈধ মনে হয় না, কিন্তু কেউ যদি ওইখানে আপনার একটা ইললিগ্যাল দোকান আছে, মনে করেন ইললিগ্যাল দোকান আছে, আমার সওদা দরকার, আমি কি লিগ্যাল আর ইললিগ্যাল দেখে যাব? আমি তো সেখানে কিনতেই যাব, আমার তো নিড, আমার প্রয়োজন, আমাকে জাস্টিফাই করতে হবে যে তার কি ব্যবসা ছিল, কোথাকার ব্যবসা ছিল, কেমন ব্যবসা ছিল, কি করেছে। যেমন যে কথাটা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ ঘটনা সত্যি যে গাড়িতে উঠেছিলেন, একজন মানুষ, মিসিং মানুষ যখন আসে তখন শত শত গাড়ি আসে, এটাও কিন্তু সত্যি, ওই এলাকার আসে, এবং যারা 2 নাম্বার 4 নাম্বার তারা আরও বেশি আসে। এখন কোন গাড়িতে উঠলো, কোন গাড়িতে, কার গাড়িটা, গাড়ির নাম লেখা কিন্তু আমি জানি না। এখানে 5টা গাড়ি আপনার প্রতিষ্ঠান আমাকে নিয়ে যাবেন, দিবে, কারো গাড়িতে আমাকে উঠায় দিতে পারে, সেখানে কোন গাড়িটা কার গাড়িটা এটা আমার জানার কথা না। সেটা কাকতালীয় ঘটনা হিসেবে আমরা জানি। গাড়িতে উঠলেন এবং শোনেন, হ্যাঁ, তারপরে কিন্তু সেটা থেকেও কিন্তু বিএনপি তাকে মুক্তি দেন নাই, তাকে কিন্তু শোকজের জবাব দিতে হয়েছে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি, 10টা 20টা গাড়ি থাকলে একটা কাকতালীয় হয়ে যেতেই পারে, তাহলে আর কাকতালীয় নামটা থাকতো না যদি না হতো এরকম। তো তারপরেও কিন্তু তাকে জবাবদিহিতার মধ্যে আসতে হয়েছে। এবং এটাও কাকতালীয় যে বাংলাদেশ ব্যাংক এমন একজনকে দিতে হলো যার এস আলম গ্রুপের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব আছে, এবং এখন আইনটা এমনভাবে পরিবর্তিত হলো যেখানে এস আলম গ্রুপেরই লাভবান হওয়ার সুযোগ। সবগুলোই কাকতালীয়। শোনেন, যে মানুষটার 20টা 30টা ব্যাংক সবই তার, আপনি কোনটাকে রেখে কোনটায় যাবেন? বলেন না যে গাবাস্তে লুমুজার। তো যে মানুষ এস আলমের ব্যাংক না কোনটা ছিল, আপনি আমাকে ওইটা বলেন, তাহলে আপনি সবগুলো ব্যাংকে ব্যান করে দিতে হবে। আপনি এটাতে আসেন, এই যুক্তিতে। আর নইলে আপনাকে ঢেলে সাজাতে হবে। রাষ্ট্র যদি আপনার আমার সবার হয়, তাহলে রাষ্ট্রের ব্যাংকগুলোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে, সেইখানে আমাদের ঢেলে সাজাতে হবে। এখন আপনার যে পুলিশটা বিগত সরকারের সময় ছিল, ফ্যাসিস্টের সময় ছিল, এখনো আছে, যে অফিসারটা, আমলাটা ফ্যাসিস্টের সময় ছিল, এখনো আছে, যে ব্যাংকারটা ফ্যাসিস্টের সময় ছিল, এখনো আছে, যে মালিকানাগুলা, আপনার একটা ব্যাংকের একজনই মালিক হয় না, একজন হয়তো অনেক বেশি পয়সা দেয়, কিন্তু তার প্রয়োজনেই বা রাষ্ট্রের প্রয়োজনেই কিন্তু মালিকানা অনেক হয়। তো এইভাবে কিন্তু আপনার অনেকগুলোই হয়। তো এখন আমার যদি গা বাঁচতে লুমুজার হয়ে যায়, আমরা কি করতে পারি? সেইখানে আপনি একটা বলতে পারেন। আমি আবারও বলছি, এই স্বচ্ছতা থাকা দরকার। স্বচ্ছতার জন্য এই জবাবদিহিতা চাইবে বিরোধী দলের জায়গায় তারা তাদের মতো বলতেই পারে। আমি সারা জীবন বিরোধী দলের জন্য কথা বলে গেছি, এই জন্য আমি এই কথাটাই বললাম, তারা বলতেই পারে। এবং আমাদের যদি কোনো বলার থাকে, এই যেমন আপনি সবাইকে চাইলেই আমি একদিনে রাতারাতি এমটি করে দিতে পারি না, আমাকে সিস্টেম করার জন্য সময়ের দরকার। জি, জনাব হাসান তারেক চৌধুরী, এই আইনের ব্যাপারেও আপনার মন্তব্যটা শুনতে চাই। এর পাশাপাশি বিচার বিভাগের যে আলাদা সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন, সেই আইনগুলো যে অধ্যাদেশ থেকে আইনে রূপান্তরিত হলো না, ল্যাপস হয়ে গেল, সেই বিষয় নিয়েও বিস্তর সমালোচনা হচ্ছে। এই দুটো বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 এবং আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025,
এই দুটি অধ্যাদেশ যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব যে এই দুটি অধ্যাদেশেরই অনেক পজিটিভ দিক আছে এবং অনেক ফ্লজও রয়েছে। আমাদের আশা ছিল পার্লামেন্ট এটাকে স্ক্রুটিনি করে এটাকে আরও স্মার্ট এবং আরও বেশি জনবান্ধব বিল আকারে পার্লামেন্টে উত্থাপন করবে, যাতে করে আমানতকারীরা এবং জনস্বার্থটা রক্ষা পায়। এবং এই আমানত সুরক্ষা অধ্যাদেশে কি ছিল? ছিল এই যে যারা ব্যাংকের পরিচালক হন তাদের যে পারিবারিক নিয়ন্ত্রণ, এক ফ্যামিলি থেকে অনেকগুলা ডাইরেক্টর, ব্যাংক পরিচালকদের মেয়াদ 12 বছর ধরে তারা লুটপাট করবে। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম ট্রল দেখি যে আগে ডাকাতরা মুখোশ পরে ব্যাংক ডাকাতি করতো, এখন ডাকাতরা নিজেরা পরিচালক হয়ে ব্যাংক ডাকাতি করে। এই যে ট্রল কেন হয়, সমাজ থেকে কেন এই ট্রল উঠে আসে? মানুষ ভুক্তভোগী, এ কারণেই কিন্তু তরুণরা এই ট্রল কিন্তু তৈরি করে, এবং এটা অনেকটা দুঃখ এবং হতাশার জায়গা থেকে। কথা ছিল যে ব্যাংক কোম্পানি আইনটা সংশোধন হবে, সেটি হয়নি। কথা ছিল কেন্দ্রীয় ব্যাংকের যে নিয়ন্ত্রণ এবং তার যে সুদ হারের যে নীতি, সেটি জনবান্ধব হবে। কিন্তু আমরা কি দেখলাম? ওই যে পুরনো ব্যবস্থা, অর্থাৎ যারা জেনুইন উদ্যোক্তা তাদের জন্য উচ্চ সুদের হার রেখে, যারা লুটেরা ধনী, যারা ব্যাংকগুলোকে খেয়ে ফেলে, তাদের জন্য ঋণের মুক্ত হস্ত খোলা রাখা হয়েছিল। সমস্যাটা তো ব্যক্তির না, সমস্যাটা হলো ব্যবস্থার। এই ব্যবস্থায় বিএনপি হাত দেয়নি। এই ব্যবস্থা নিয়ে বিরোধী দল যে জামাত ইসলাম, এনসিপি, তাদেরও কিন্তু পার্লামেন্টে উচ্চ কণ্ঠ নয়, কারণ তারা আছে ওই একমাত্র সাংবিধানিক বিতর্ক নিয়ে, সংস্কার এবং ওই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে। আজকে মানুষ আসলে নগদ সমাধান চায়। মানুষ চায় যে মোটা দাগে আমার কি স্বার্থটা হলো, আমি কি পেলাম। ফলে আমরা দেখতে পাচ্ছি যে লুটপাটের অর্থনীতির যে ব্যবস্থা, সেটি কিন্তু বহাল রাখা হয়েছে, ব্যবস্থায় হাত দেওয়া হয়নি। এখন আসি আপনার আমাদের জুডিশিয়ারির দুঃখের কথা বলতে। বিচার বিভাগের স্বাধীনতা তো হঠাৎ করে আসেনি, এই আলাপটা তো আমাদের পার্লামেন্টে হঠাৎ করে আসেনি। আমাদের যে বিদ্যমান সংবিধানটি আছে, যেই সংবিধানের জন্য এখনকার সরকার সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ, সেই বিদ্যমান সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? আমরা যদি সেই অনুচ্ছেদে ফিরে যাই, আমরা দেখব যে সেখানে বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য, এটাকে নিশ্চিত করার জন্য পার্লামেন্টকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। আমরা কি আলামত দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সেখানেও সেই পুরনো ব্যবস্থা রহিত করা হলো এই কারণেই, যাতে করে দলীয় অনুগত বিচারকদের নিয়োগ দেওয়া যায়, যাতে করে অধস্তন আদালতের বিচারকদের বদলি, প্রমোশন ইত্যাদি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারে, যাতে করে বিচারের বাণী নিভৃতে কাঁদে। এবং একটি জনবল সমস্ত কিছু রেডি করার পরও পৃথক সচিবালয় যেটি আমাদের বিচার বিভাগের জন্য হলো, সেটিকে কিন্তু কার্যত অকার্যকর করে দেওয়া হলো। এই যে বিরাট একটি অশ্বনিম্ব প্রসব করা হলো পার্লামেন্ট থেকে, এত বড় অভ্যুত্থানের গর্ভে যে পার্লামেন্টের জন্ম, এটা আমাদের জন্য চরম হতাশা। একজন জ্যেষ্ঠ বিচারপতি বলেছেন, মিডিয়াতে আমি দেখেছি এবং আমি সেই আলোচনাটা তো নিজে উপস্থিত ছিলাম, যে হৃৎপিণ্ডে বাংলাদেশের জুডিশিয়ারি হৃৎপিণ্ডে আঘাত করা হয়েছে। এবং আপনি জানেন যে হৃৎপিণ্ডে আঘাত করলে পরে কিন্তু মানুষ বাঁচে না। একই রকমভাবে যদি জুডিশিয়ারি হৃৎপিণ্ডে আঘাত করা হয়, তাহলে কিন্তু এই জুডিশিয়ারিও বাঁচবে না, জুডিশিয়ারিকে আইসিইউতে চলে যেতে হবে। ফলে এই রকম একটা ভয়ানক অশনি সংকেতের মধ্যে আমরা আছি। তাহলে এই শিশু সরকার কি করে বিচার বিভাগকে আইসিইউতে পাঠাতে হয়, সেই বিদ্যাটা তো খুব ভালোই জানে। এই বিদ্যার বেলায় তো তারা শিশু নয়। এবং আমার মনে হয় যে কথা তারা এখন বলছেন, আমি সেখানেও আমি আশা করতে রাজি আছি। তারা বলছে যে হতাশা হওয়ার কিছু নাই, আরো উন্নততর উপায়ে যেগুলো তোলা হয়নি সেই সমস্ত বিষয়গুলোকে আবার নতুন করে পার্লামেন্টে তোলার সুযোগ আছে, তারা বলছেন। এখন জানি না সমালোচনার প্রেক্ষিতে বলছেন কিনা, যদি সেটাও বলে থাকেন খুব ভালো কথা। আইনের শাসনের একজন কর্মী হিসাবে, এবং আমরা যারা স্বৈরাচারের পতন চাই, আমরা যারা গণতন্ত্র চাই, আমরা যারা মানবাধিকার চাই, আমরা যারা গুম চাই না, আমরা যারা মব লিঞ্চিং চাই না, আমরা যারা মুক্ত চিন্তা এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা চাই এই জুডিশিয়ারির, এই বিচার বিভাগের স্বাধীনতার জন্যে যা যা করা দরকার সমস্ত বিষয়গুলো আরও স্মার্ট বিল আকারে পার্লামেন্টে উত্থাপিত হোক। যদি সেটি অদূর ভবিষ্যতে না করা হয়, তাহলে আমরা বুঝবো
যে উদ্ভট উটের পিঠে আবারও চলেছে স্বদেশ। জি, সারার তুষার, এই যে বিএনপির তরফ থেকে আশ্বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তারা এই আইনগুলো আরো ভালো করে পাশ করবেন, গুমের বিষয়ে যে আইন, মানবাধিকার কমিশন বিষয়ে যে আইন, সেগুলো তারা ঠিকঠাক করে আরো ভেবেচিন্তে পাশ করবেন, সেটার উপর বিরোধী দল আস্থা রাখতে কেন পারছে না? এটা আস্থা রাখতে কেন পারছি না, সহজ উত্তর হচ্ছে ওই সংসদীয় বিশেষ কমিটির যেখানে রিভিউ রিপোর্টটা, প্রত্যেকটা অধ্যাদেশ তারা কেন চাচ্ছে না, সেখানে তারা যে মন্তব্য করেছে এটাই যথেষ্ট, মানে বিশ্বাস না রাখার জন্য। তারা বাইরে বলছে যে আমরা আরও ভালো আইন করব, কিন্তু তাদের আপত্তিগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন ধরেন এই গুম অধ্যাদেশ এবং গুম কমিশন অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুটো কিন্তু এন্টেঙ্গেল, মানে একটা একটার সাথে সম্পর্কিত। এগুলোর ক্ষেত্রে তাদের আপত্তিগুলো কি? গুমের ক্ষেত্রে তারা বলেছেন যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করা হলে এটাকে গুম বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো তদন্ত বা ব্যবস্থা নিতে গেলে সেটা সরকারের অনুমতি লাগবে। এছাড়া আরও অনেকগুলো আপত্তি তারা দিয়েছেন, যেমন মানবাধিকার কমিশন এটা তো কোনো মন্ত্রণালয়ের অধীন না, তারপরে হচ্ছে এটা তদারকির কোনো ব্যবস্থা নাই বাছাই কমিটিতে, ইত্যাদি তাদের নানা ধরনের আপত্তি। একটা একটা করে যে ছোটো করে বলি, যেমন মানবাধিকার কমিশন মন্ত্রণালয়ের অধীন হবে কেন? দুদক কি কোনো মন্ত্রণালয়ের অধীনে? কিংবা নির্বাচন কমিশন কি কোনো মন্ত্রণালয়ের অধীনে? আমাদের মহা হিসাব নিরীক্ষকের অফিস সেটা কি কোনো মন্ত্রণালয়ের অধীনে? তাহলে আপনি মানবাধিকার কমিশনকে যদি মন্ত্রণালয়ের অধীনে নেন, তাহলে তো এটা মিজানুর রহমান কমিশন হবে। এটার সাংবিধানিক এবং স্বাধীন প্রতিষ্ঠানই থাকা দরকার। তারা আরও ধরেন বলেছেন যে তদারকি ব্যবস্থা নেই, অথচ 4 স্তরে তদারকি ব্যবস্থা, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক এবং নাগরিক সমাজ, এই 4 স্তরের একটা, মানে এখানে মানবাধিকার কমিশন কোনো তাদের এখতিয়ারের বাইরে কিছু করছে কিনা সেটা মানে দেখার জন্য, তদারকি করার জন্য ব্যবস্থা আছে। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে আমি আরেকটা লেয়ারের চাই, যে একটা সংসদীয় কমিটির কাছে তাদেরকে প্রতিবেদন দিতে হবে, এটা আপনি বলতে পারেন, কিন্তু মন্ত্রণালয়ের অধীনে কেন দেখতে চান? তারপর ধরেন তারা বাছাই কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত 2 জন সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তারপর হচ্ছে আপনার সরকারি দলের সংসদ সদস্য, তার মানে 4 জন, রাষ্ট্রপতি 2 জন, মনোনীত 2 জন, মানে তারা নির্বাহী বিভাগের লোকই হবে আসলে, মন্ত্রিপরিষদ সচিব এবং আপনার সরকারি দলের একজন সদস্য, তার মানে 8 জনের বাছাই কমিটিতে আপনি 4 জন কিন্তু সরকারি দলের, আপনার আরও লাগবে কেন? এর বাইরেও যেটা সবচেয়ে ভয়াবহ সেটা হচ্ছে আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে অসত্য তথ্য জাতিকে দিয়েছেন সেটা। তারা বলেছেন যে আইসিটি অ্যাক্ট আছে, আমাদের আর এই গুম কমিশন দরকার নেই। এটা কিন্তু একই কথা কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের ভুল তথ্য দেওয়ার পরে তাদেরকে পাবলিক অফিস ছাড়তে হতো, কারণ এখানে একজন আইনজীবী আছেন, তিনি আমাকে সূত্র দেবেন, আপনি নিজেও আইনজীবী। ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ কি, মানে এটা তো কোনো সংঘর্ষ নাই, মানে দুই জিনিস। মানবতা বিরোধী অপরাধ দিয়ে তো আপনি ধরেন আজকে একটা সিঙ্গেল কোনো যদি গুমের ঘটনা ঘটে, একটা বিচ্ছিন্ন কোনো গুমের ঘটনা ঘটে, সেটাকে আপনি মানবতা বিরোধী অপরাধ দিয়ে মানে সেটা বিচার করতে পারবেন না। তাহলে কি আমরা 500 গুম পর্যন্ত অপেক্ষা করব? মানবতা বিরোধী অপরাধটা আছে হচ্ছে সিস্টেমেটিক গুম, সেটাকে ডিল করার জন্য, কিন্তু একটা সিঙ্গেল গুম আমরা কিভাবে মানে সুরাহা করবো? সেজন্যই গুম অধ্যাদেশের প্রশ্ন আসছে। এখন এটা 30 বছর কোর্টে প্র্যাকটিস করা আইনমন্ত্রী জানবেন না, তো খুবই হতাশাজনক ব্যাপার। এছাড়াও তিনি আরেকটা কথা বলেছেন যে সর্বোচ্চ সাজার প্রশ্নে তিনি কিন্তু হবস, লক, রুশো পড়তে বলছেন, অথচ তিনি এই অধ্যাদেশটা পড়ে দেখেন নাই। এখানে 4-1 এবং 4-2 মধ্যে পরিষ্কার বলা আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে শুরু করে 10 বছর, মানে 10 বছর কারাদণ্ড পর্যন্ত দেয়া আছে, মানে বিভিন্ন রেঞ্জের শাস্তির কথা বলা আছে। তাহলে উনি এই সহজ জিনিসটা সংসদে, এবং আমি এটাও অবাক হয়েছি বিরোধী দলের কেউ এটা কাউন্টার করে নাই, তারা এটা দেখেন নাই কেন আমি ঠিক জানি না। এটা খুব একেবারে ঢুকলেই এই জিনিসটা প্রথমে চোখে পড়ে, কিন্তু তারা এটা আইনমন্ত্রীকে তখন বলতে পারে নাই। আরেকটা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ, মামলা দায়েরের ক্ষমতা, তদন্তের সময়সীমা, এগুলোর ব্যাপারে তিনি অনুচ্ছেদ 28 মধ্যে কিন্তু বলে দেওয়া আছে, এই গুম অধ্যাদেশে অনুচ্ছেদ 28 বলে দেওয়া আছে যে যেটা মানবতা বিরোধী অপরাধ, যদি সিস্টেমেটিক কোনো গুম হয় সেটা মানবতা বিরোধী অপরাধে যাবে, মানে এটা এই জিনিসটা এখানেই বলে দেওয়া আছে। তাহলে এই অধ্যাদেশটা পড়লেই তো আপনি বুঝতেন যে এটা এই মানবতা বিরোধী অপরাধের আইন এবং এই গুম অধ্যাদেশ একটার সাথে সাংঘর্ষিক না, এটা একটা পরিপূরক। এই সামান্য তথ্যটা তিনি জাতিকে বিভ্রান্ত করলেন, এবং আমি আসলে মনে করি যে এরপরে তিনি তার সব মানে ওই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। জি, নীলুফার চৌধুরী মনি। দেখেন, সরকারি দলের কথা বলার তো আসলে একটু বিড়ম্বনাই, তারপরেও আমি যেটা বলছি যে এত চুলচেরা হিসাব করছেন আপনারা, সেইখানে তো একটা কজ দেওয়াই আছে যে এটা আরও চুলচেরা হিসাব করে সামনের দিনে এটা নিয়ে কাজ করবে। এই যে 133টা অধ্যাদেশ নিয়ে কাজ করতে হচ্ছে, এবং বিরোধী দল তো সত্যিকার অর্থে তেমন কিছু তো আসলে তাদের অভিজ্ঞতা এর আগে ছিল না, ওরকম যে বুঝে না। যেমন ধরেন বিরোধী দলীয় নেতা 2 দিন আগেই বলেছেন যে আমি কি করব নিজেই না বুঝে, একবার হাত উপরে তুলবো না হাত নিচে নামাবো আমি বুঝি না, এই জন্য আমরা চুপ করে থাকি। তো এই যে কিছু যদি আইন
ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যে অধ্যাদেশগুলো, সেগুলো যদি আরেকটু সময় নিয়ে, আরও কিছু সময় নিয়ে যদি সবাই মিলে করতে পারে, আমার তো মনে হয় না যে খুব একটা খারাপ হবে। সেটা তো এমন না যে একদম এটা আর কোনো হিসেবই করা যাবে না, চুলচেরা এখানে আর কোনো হাত দেওয়া যাবে না, তা তো না। বিএনপি তো বলেছে যে এটা নিয়ে সামনে আলোচনা করবে। তো সামনে আলোচনার সঙ্গে সরকারে থাকলে আরও একটা জিনিস থাকে, যেটা হলো যে কিছু বলা না বলা চাপ তো থাকেই। তো এই যে বলা না বলা চাপ, আমি জানি না নতুন সরকার, সেই নতুন সরকার নিজেই ঠিক করবে। কারণ গুম নিয়ে যদি কথা বলা হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়ে যদি কথা বলতে হয়, বিএনপির চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন কারোর জন্য হয় নাই। বিএনপির নেতাকর্মীরা যত 15.5 বছর এবং আরও 2 বছর এবং এই এই শেষের দিকেও 1.5 বছর যতটা কষ্ট করেছে, সে তত কষ্ট কোনো দল করে নাই। তো যদি নিজে কষ্ট করার পরে নিজেকে যদি নিজে শেষ করে, আত্মঘাতী হয়, সেখানে বলার তো কিছু থাকবে না। আমার মনে হয় বিএনপি এটা নিয়ে আরও চুলচেরা হিসেব করে অবশ্যই সামনের দিনে সবাইকে নিয়েই এই আইনগুলো পাশ করবে, আমার ধারণা। বিএনপি যে সময়টা চেয়েছে সেই সময়টা তাদের দেওয়া উচিত। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, ইরান যুদ্ধ থেমেছে না আবার শুরু হচ্ছে সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তো আছেই। এর মধ্যে রংপুরে মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়েছিলেন মেহেদী হাসান, তার বয়স মাত্র 33 বছর। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি মৃত্যুবরণ করেন। এই যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যথেষ্ট জ্বালানি তেল আছে, অন্যদিকে মানুষজন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মারাও যাচ্ছেন, 30 ঘন্টা পর্যন্ত কেউ কেউ লাইনে দাঁড়িয়ে আছেন। তাহলে এই সমস্যাটা কেন সরকার সমাধান করে দিতে পারছে না? দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ, এটা হলো সমস্ত অসম্ভব সম্ভবের দেশ, সম্ভব অসম্ভবের দেশ। আপনার গতকালকে একটা ফিলিং স্টেশনে একজন ইওনো গিয়ে যখন বলেছে হুন্ডা আরোহীদেরকে যে যাদের যাদের হুন্ডায় 3 লিটার পর্যন্ত তেল আছে তারা কেউ তেল পাবে না। এই শত শত হুন্ডা লাইন দিয়ে দাঁড়ানোর পরে সব যখন চলে গেছে, কারণ চেক করে তাদেরকে তেল দেওয়া হবে, তখন তো তারা চলে যেতে বাধ্য। 20-25টা হুন্ডা ছিল। তা এই যে আপনিও জানেন আমিও জানি, অনেকেই দেখা গেছে হুন্ডা, আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, যে ওই 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে হুন্ডায় 2 লিটার 3 লিটার তেল নিয়ে তারা আলাদা করে বিক্রি করে দেয়, বা এই যে জমিয়ে রাখে। তাদেরও তো প্রত্যেকেই, আপনি নিজে জানছেন, আমি জানছি, তেল পাইপলাইনে আছে, তেল মোটামুটি আছে, এবং হুন্ডার তেল কিন্তু ডিজেল দিয়ে চলে না। বিদেশ থেকে হুরমুজ প্রণালী দিয়ে কিন্তু ডিজেল আনতে হয় বেশি, অকটেন পেট্রোল না। তাহলে বাংলাদেশের মানুষকে এটাই বোঝানো গেল না। এবং এক ধরনের চোরাকারবারিদের কোনো দল হয় না, কোনো জাত হয় না, এরা সব জায়গায় এরকম করে। এখন তারা তো দেখছে যে 2 সপ্তাহের জন্য যুদ্ধ বিরতি হয়েছে এবং এটা নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে, হয়তো বা এটা সমাধান হয়ে যাবে, এবং প্রতিদিনই তেলের আপনার জাহাজ আসছে, পাইপলাইনে আছে, এটা সরকার বলছে। তারপরে কেন তাদের এই যে লাইন দেওয়া? কিন্তু বিভিন্ন পাম্প তো একটা বড় সময় বন্ধ থাকে, তেল নেই এই কথা বলে তাদেরকে তারা গ্রাহকদের ফিরিয়ে দেয়, অনেকে তেল আসার অপেক্ষায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন। আপনার সিন্ডিকেট কি শুধুমাত্র যারা লাইনে দাঁড়ায় তারা? সিন্ডিকেট তো পাম্প মালিকরা আরো বড়, তাদের কাছে কিন্তু দেখা যায় এখন এত পাম্পের জন্য এত সরকারের হঠাৎ লোক পাওয়া যায় না। তারপরেও চেষ্টা করছে সরকারের প্রত্যেকটা পাম্পে একজন করে সরকারি লোক দিচ্ছে। এখন একজন করে সরকারি লোক দিলে সেই সরকারি লোকটাকে বায়াস্ট করতে কতক্ষণ আপনিও জানেন আমিও জানি, কিংবা একজন লোক কতক্ষণ পারবে এটাও আপনি জানেন। নজল তার একটা না। তো এই যে যদি কারো যদি চুরি করার যদি ইচ্ছা থাকে, তাকে ঠেকানোর জন্য আমি মনে হয় যে বাহ্যিকভাবে রাজনীতিবিদ, নর্মাল মানুষজন, সাংবাদিক সবাই মিলে কথা না বললে, সবাইকে আশ্বস্ত করার একটা ব্যাপার থাকে এবং সিন্ডিকেট ধরার একটা ব্যাপার আছে। আমি এটাই মনে করি। জনাব হাসান তারেক চৌধুরী, সরকারের তরফ থেকে এই দুটো ব্যাপার বলা হয়, একদিকে পাম্প মালিকদের সিন্ডিকেট, অন্যদিকে গ্রাহকরা অতিরিক্ত তেল নিচ্ছেন, প্রয়োজনে অতিরিক্ত নিয়ে বাইরে বিক্রি করছেন। আপনার কি মনে হয়? দেখুন, এই যে এই পেট্রোলিয়ামের মজুদকে রেগুলেট করার জন্য আমাদের দেশে একটি আইন রয়েছে, যেটাকে আমরা পেট্রোলিয়াম আইন 2024 বলে জানি। এই আইনের সেকশন 3-তে মজুদের একটা নীতিমালা বলা আছে। এটা হলো এনার্জি সিকিউরিটি গেইন করার জন্য একটা নির্দিষ্ট বিধি অনুযায়ী মজুদ অ্যালাউড। আবার এই আইনেরই 5 নম্বর সেকশনে অবৈধ মজুদের ডেফিনেশন দেওয়া আছে, এবং আমরা দেখছি যে সেকশন 5 এখানে খুব রিলেভেন্ট হয়ে গিয়েছে।
এবং এই সেকশন 5-কে অ্যাড্রেস করার জন্য সরকারের যে প্রস্তুতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রিপেয়ার্ডনেস, এটার ঘাটতির কারণেই কিন্তু এই মজুদের সিন্ডিকেট গড়ে উঠেছে। এবং এই মজুদের সিন্ডিকেটকে ভাঙার জন্যে ব্যবস্থা কে নিতে পারে? যে সরকার সিন্ডিকেটের কাছে দায়বদ্ধ নয়, যে বিরোধী দল সিন্ডিকেটের কাছে দায়বদ্ধ নয়। আমরা তো দেখি নাই যে পার্লামেন্টে যারা বিরোধী দল বা সরকারি দল এই সিন্ডিকেট প্রশ্নে একটি শব্দ উচ্চারণ করেছে। তারা বলছে যে আমাদের পুলিশ ধরছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সিন্ডিকেটকে ভাঙার তো অনেক স্মার্ট পদ্ধতি আছে এবং এটা একটা ইন্টারিম ব্যবস্থা হিসেবে নেওয়া যায়। যদি এই সরকার, আমি হাইপোথেটিক্যালি বলছি, যদি এই সরকার ঘোষণা করত যে এই ইন্টারিম পিরিয়ডে আমরা মজুদদারদেরকে শায়েস্তা করার জন্য লিটার প্রতি 20 টাকা কমিয়ে দিলাম, সব মজুদদারের মাথায় হাত পড়তো। আরো অনেক উপায় আছে যেটা চাইলে, সরকার তো বলছে তাদের এরই মধ্যে অনেক ভর্তুকি দিতে হচ্ছে। আপনি অবৈধ মজুদকে তো অ্যাড্রেস করবেন আগে। যে অবৈধ মজুদ তো ধরা পড়ছে বারবার, বিভিন্ন পাম্প থেকে আমরা পত্রিকায় দেখি সয়লাভ এই যে অবৈধ মজুদের খবর দিয়ে। সেই জায়গাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার এবং বিরোধী দল মিলে কিভাবে অ্যাড্রেস করলো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এবং এর ফলেই কিন্তু এই ক্রাইসিস। আপনি দেখেন আমাদের দেশের ফুড চেইন বা মার্কেট চেইন কিন্তু বেসিক্যালি হলো ডিজেলের উপরে নির্ভরশীল এবং ডিজেল অ্যারাউন্ড 67% ইউজ হয়। ডিজেলের সংকট তো খুব না। এই যে আপনার রাস্তায় যে লাইন, এগুলো মেজর হলো আপনার পেট্রোল অকটেনের লাইন, এবং এই পেট্রোল অকটেন তো হলো ঢাকার বাইরে এখানে ডিজেল পেতে অসুবিধা হচ্ছে, বিশেষ করে যারা সেচের জন্য ডিজেল নিতে যাচ্ছেন কৃষি খাতে, তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। সেটা বরাবরই ছিল। এই পেট্রোল অকটেনের মতো নয়। যেমনটা লাইন আপনার পেট্রোল অকটেনের জন্য হচ্ছে, একই রকম কিন্তু ডিজেলের জন্য হচ্ছে না। যদি হতো তাহলে দেশে তো দুর্ভিক্ষ দেখা যেত। আজকের মতো সময় আসলে ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।